নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ। আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। অবনীন্দ্রনাথ ঠাকুরের কান কাটা রাজার দেশ মনে আছে? দুষ্টু রাজা, সে প্রজাদের কান কেটে দেয়। বড় লোকদের আধখানা কান, মেয়েদের একখানা, আর গরিব মানুষদের দুটো কানই কেটে দেয়। শেষ পর্যন্ত অবশ্য রাজার নিজেরই কান কাটা গেছিল। সুশিক্ষা না দেওয়ার জন্য গল্পের শেষে মাসির কান কামড়ে কেটে ফেলে। অবশ্য আমাদের এই রাজ্যের বাস্তবটা এই গল্পকথা রূপকথার থেকে অনেক বেশি কর্কশ। কারণ গতকাল আপনাদের আমরা দেখিয়েছি বন্ধে না আসার জন্য, সাধারণ হরতালে আসতে না পারার জন্য কান কাটার ঘটনা আমাদের সামনে এসেছে। আর আজ চোখে আঘাত, কানের পর চোখ। আমরা সত্যি আতঙ্কিত। এরপর কি জিভ কাটা বা ঠোঁট সেলাইয়ের কথা শুনতে হবে? এই কোন দিকে যাচ্ছি আমরা? সত্যি কি হাঁটতে হাঁটতে, পিছন দিকে হাঁটতে হাঁটতে ক্রমশ মধ্যযুগের দিকে চলে যাচ্ছি আমরা? যখন গোটা দেশ সেই আমাদের এক প্রাক্তন রাজ্যপালের ভাষায় হাড় হিম করা সন্ত্রাসের আবহের মধ্যে আছে, তখন ঘরের কাছের এই সন্ত্রাসগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাই এই অনুষ্ঠানে সরাসরি, যেমন আমরা হায়দ্রাবাদে যাব, সরাসরি এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন সেনাধ্যক্ষ জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তেমন এই অনুষ্ঠান শুরু করব। আমাদের শুরুর আলোচনা থাকবে কালকে কান কাটার পর আজকে চোখে আঘাত। আপনাদের শুরুতেই দেখাবো সেই কর্কশ নির্মম ঘটনা। শাস্তি প্রদান অব্যাহত, শুধু বর্বরতায় টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চলছে। জলঙ্গিতে এক পঞ্চায়েত কর্মীর কান কেটে দেওয়ার অভিযোগের পর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মেরে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ। ফের কাঠগড়ায় সেই শাসক দল। ২০ তারিখ সাধারণ ধর্মঘটের দিন কাজে যোগ দিতে পারেননি ইটভাটার কর্মী গোপাল মাঝি। তার দাবি তিনি অসুস্থ ছিলেন। এরপর ২১ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সিপিএমের একটি মিছিলে যোগ দেন তিনি। ওই ইটভাটার কর্মীর অভিযোগ, তিনি যখন মাঝপথ থেকেই ফিরে আসছিলেন তখন তাঁর ওপর চড়াও হন তৃণমূলের জনা কয়েক কর্মী সমর্থক। তাঁকে ঘুষি এবং রড দিয়ে মারা হয় বলে অভিযোগ। ওই ইটভাটার কর্মীর বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, গোপাল মাঝির বাঁ চোখের সাদা অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার অস্ত্রোপচারও হয়। কুলপি থানায় অভিযোগ দায়ের করেছে গোপাল মাঝির পরিবার। বন্ধের দিন আপনি গিয়েছিলেন ভাটায়, বন্ধের দিন ভাটায় গিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আর তৃণমূলের কে কে ছিল? অত নাম ঠিক বলতে পারবো না। আমাদের যেমন সুপ্রিয় দাস ছিল, আর এই যেমন ছিল নেতৃত্ব হতো সুপ্রিয় দাস, ওনাকেই যিনি আরো এখনকার সব ছেলেপুলেদের নাম ছিল সুপ্রিয় দাস নেতৃত্বে মেরেছে। ও কিনতে নাকি অনেকগুলো ধরে বাবাকে বলেছে এই মিছিলে গিয়েছিল। বাবা বলেছিল হ্যাঁ আমি মিছিলে হাঁটতে পারি না, আমি চলে আসছি। তা বলে ধরে পেট বলে অনেকে নাকি পিটছে। তারপর পেটার পরে চোখে টোকে ঘুষি টুসি মেরেছে, তারপর বুকে টুকে করে কিল মেরেছে। মারার পরে বাবা যখন অজ্ঞান হয়ে গেছে, এবার নোয়ার ওয়ার্ড দিয়ে মারুক আর কী দিয়ে মেরে আকার চোখটা তো একদম চলে গিয়েছে। তৃণমূলেই যে মেরেছে। এইগুলোর এই ইনজুরির প্রগনোসিস খুব খারাপ, কেননা ওই রিজনে ইনজুরি হলে অন্য চোখটায় ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। ব্লান্ট ইনজুরি থেকে এরকম হতেই পারে। ব্লান্ট ইনজুরি মানে কি, একটা আমি লোহার রড বা একটা ভারী কিছু ধাতব কিছু দিয়ে আঘাত করা হলো। বৃহস্পতিবারই মুর্শিদাবাদের জলঙ্গিতে ধর্মঘটের দিন কাজে না আসার শাস্তি হিসেবে এক পঞ্চায়েত কর্মীর কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার পরামর্শ দিয়েছেন মুখ বন্ধ করে থাকার। রাজনৈতিক মহলে প্রশ্ন, কান কাটা এবং চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগের পর তাহলে কি এবার মুখ সেলাই করে দেওয়ার অভিযোগের পালা? এবিপি আনন্দ। ইট ভাটা শ্রমিক তো আমাদের মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা মানুষ হয়তো নন, তাই কোনো মহল থেকে আজ সকালে এমন কথাও রটানোর চেষ্টা করা হয় যে তার আঘাতটা ঠিক ততটা গুরুত্বপূর্ণ নয়। আমরা সরাসরি যে চিকিৎসকের আন্ডারে তিনি ভর্তি হয়েছেন, ডক্টর যতীন্ময় দত্ত, তার সঙ্গে কথা বলি। কি বলেছেন ডক্টর দত্ত দেখাবো। ইনজুরি হয়েছে বিশেষ সন্দেহ নেই, কেননা পুরনো যেটা একটা অপারেশন ছিল সেখানে আমরা যতটুকু কাটি সেখান থেকে ওটা এক্সটেন্ড করে গেছে। 1, 2
হাইফিমা মানে যেটাকে বলে চোখের ভেতরে সামনে যে অ্যান্টিরিয়র চেম্বার তাতে রক্ত ক্লট করে আছে, সেখান থেকে কিছু চোখের ভেতরের ইউভিয়াল টিস্যু বলি আমরা, সেটা প্রোলাপস হয়ে বেরিয়ে এসেছিল এবং চোখের ভেতরে যে থকথকে জেলি থাকে যেটাকে আমরা ভিট্রাস হিউমার বলি, সেই ভিট্রাস কিন্তু ওই উন্ড দিয়ে বেরিয়ে এসেছিল। এবং এইগুলোর এই ইনজুরির প্রগনোসিস খুব খারাপ, কেননা ওই রিজিয়নে ইনজুরি হলে অন্য চোখটায় ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। ব্লান্ট ইনজুরি থেকে এরকম হতেই পারে। ব্লান্ট ইনজুরি মানে কি, একটা আমি লোহার রড বা একটা ভারী কিছু ধাতব কিছু দিয়ে আঘাত করা হলো। আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন সিপিএম নেতা গৌতম দেব। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক শ্রুতিনাথ প্রহরাজ, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, আছেন শিক্ষাবিদ শুভঙ্কর চক্রবর্তী, আছেন বিক্রম সরকার প্রাক্তন সাংসদ, আছেন ওম প্রকাশ মিশ্র কংগ্রেস নেতা এবং চন্দ্রনাথ সাহা অধ্যাপক। আমি গৌতম বাবুর কাছে সরাসরি যাব। গৌতম দা, শুরুতে যেটা জানতে চাইব, আপনারা কি আতঙ্কিত? কালকে কান কাটার অভিযোগ, আজকে চোখে আঘাত, এরপর অনেকে বলছেন যে ঠোঁট সেলাই বা জিভ কাটার ঘটনাও ঘটতে পারে নাকি আমাদের এই রাজ্যে। বাট উইথ আ সিরিয়াস নোট, মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন যে অন্তত 10 বছর আপনাদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে, উনি অবশ্য লিউকোপ্লাস্টার বলেন, লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার কথা, তার আগেই আপনারা সরব হচ্ছেন। আপনারা কি আশঙ্কিত কোথাও? না, আমি বলছি যে এটা তো কলির সকাল, এখনো দুপুর আসবে, বিকেল আসবে, সন্ধে আসবে, এবং যারা মার খাচ্ছে ঘটনাচক্রে আমাদেরই লোক বেশিরভাগ। 85 জন লোক আমাদের ইতিমধ্যে খুন হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব, যারা ভোট দিয়ে এদেরকে এনেছেন, আমরা তো আর ভোট দিইনি, আমরা তো এদের হারাতে চেয়েছিলাম, নানান কারণে আমরা হেরে গেছি। কিন্তু যারা এদেরকে ভোট দিয়ে এনেছেন, এই 2 বছর এর মধ্যে আপনারা দেখাচ্ছেন একজন মন্ত্রী হাত দেখিয়ে থানার ওসিকে বলছে কানে মারবো চড়, তারপরে যা যা বলছেন আমার সবটা মনে নেই। আজকে হাইকোর্টে বিচারপতি তিনি কাগজ বের করেছেন টেলিফোনের রেকর্ড থেকে, এবং থানার এসপি জেলার তিনি বলেছেন যে সেই মন্ত্রী প্রার্থী এক জায়গায় তিনি খুনের হুমকি দিয়েছেন একটা লোককে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রায়শই বলে থাকেন যে আমি গুন্ডা মেনটেন করি, আমি রাফ অ্যান্ড টাফ। আজকে বনগা থানা ভাঙা হচ্ছে, তৃণমূল থানা ভাঙছে, থানা সিপিএম এর পার্টি অফিস না, কৃষক সমিতির অফিস না, সিআইটির অফিস না, থানা, পুলিশ যেখানে থাকে, আর ওখানে গার্ডের নিচে পুলিশকে খুন করা হলো। তো সেই জন্য আমাদের এখন খানিকটা বেশি চিন্তা, যেটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমি আগেই বলেছি যে 85টা লোক আমাদের খুন হয়ে গেছে। কান কাটা বা আঙুল কাটা বা নাক কাটা বা চোখ কাটার ব্যাপার না, গলা কাটা। এখনো কত লোক খুন হবে আমরা জানি না। কিন্তু গৌতম দা, এইটা আপনি শুরুতে বললেন যে যারা ভোট দিয়েছেন অ্যাজ ইফ আপনার ফেন্সের ওপর বসে আছেন, মজা দেখছেন, আচ্ছা যাদের এনেছো তাদের কীর্তি দেখো। মানে আপনাদের তো বিরোধী দল হিসেবে একটা ভূমিকা আছে। মার তো খাচ্ছি আমরা, কিন্তু এই রাজ্যের গৌতম দা, এই রাজ্যের সাধারণ মানুষকে সেটা ফেস করতে হচ্ছে। এমনকি আইন শৃঙ্খলার সমস্যা এমন জায়গায় গেছেন, আজকে একজন তৃণমূল কংগ্রেস নেতা ট্রেনের মধ্যে তার পায়ে গুলি লেগেছে, তাকে গুলি করা হয়েছে। তো এটা তো সার্বিকভাবে সাধারণ মানুষকেও ছুঁচ্ছে। কিন্তু এদের তো ক্ষমতায় আনা হয়েছে। আগামীকাল একটা সুযোগ আছে পশ্চিমবাংলার মানুষের, এদেরকে সতর্ক করার। আপনি এই প্রোগ্রাম যতই করুন, এরা যে জাতীয় মানুষ, আগামীকাল যদি পশ্চিমবাংলার ওই 3টে বিধানসভার মানুষ এদেরকে সতর্ক না করে, আমি যা রাজনীতির ভাষা বুঝি, তাহলে এটাকে কমানোর যেটা চাইছেন আপনি, সেটা মুশকিল আছে।
আশা করি কালকে পশ্চিমবাংলার মানুষ, 3টে জেলার মানুষ এই সমস্ত কিছু দেখে এদেরকে প্রকৃত অর্থে সতর্ক করা বলতে যা বোঝায়। গৌতম দা, আমি সেটা করবেন। আমি নিঃসন্দেহে আশা করব যে আপনার এই বক্তব্য কোনো রাজনৈতিক প্রচারের অংশ হবে না, সেটা আইনত আমরা পারি না। আমি পরের প্রশ্নটা করব, আপনি যে কথা উল্লেখ করলেন গার্ডেন রিচ, আজকে 11 দিন হতে চললো গার্ডেন রিচে এখনও ইকবাল ফেরার, তাকে ধরা যায়নি। এমনকি শাসক দলের অভিযোগ যার বিরুদ্ধে, সেই মোক্তার, তাকেও ধরা যায়নি। সিআইডির তদন্ত নিয়ে আপনাদের অবস্থানটা কি? কলকাতা পুলিশের হাত থেকে সিআইডির হাতে তদন্তভার দেওয়া হয়েছে। না না, আমাদের কলকাতা পুলিশেও ভরসা আছে, সিআইডিতেও ভরসা আছে। তাহলে সিবিআই চাইছেন কেন? দুটোই দক্ষ সংগঠন, এবং সিবিআইতেও দক্ষ অফিসার আছে। সিআইডিতে দক্ষ অফিসার নেই, কলকাতা পুলিশে দক্ষ অফিসার নেই, এটা আমরা মনে করি না। কিন্তু গৌতম দা, এটা তো নজিরবিহীন যে দল হিসেবে আপনারা সিবিআই তদন্ত চেয়েছেন এই গার্ডেন রিচ কাণ্ডে। তো সেই দাবিটার পেছনে নিঃসন্দেহে সিআইডির ওপর ততটা আস্থা থাকলে আপনারা সিবিআই সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্ত চাইলেন কেন আপনারা? না না, সাধারণভাবে আমরা সিবিআই এর তদন্তের পক্ষে না। আমরা সরকারে থেকে একরকম, বিরুদ্ধ পক্ষে এসে আর এক রকম, এরকমটা আমরা চলি না। সিবিআই একটা জিনিস পারবে, সিআইডি পারবে না, কলকাতা পুলিশ পারবে না। নটোরিয়াস টেররিস্টকে কলকাতা পুলিশ সিআইডি ধরেছে, বড় বড় কেস সংস্থা হাসিল করেছে কলকাতা পুলিশ। আমরা গভর্নমেন্টে নেই, অতএব কলকাতা পুলিশ খারাপ হয়ে গেল, এসব ছেলে মানুষই করে তো লাভ নেই। কিন্তু কিছু পলিটিক্যাল প্রেশার থাকে, তার কিছু মুশকিল হয়, সেইটা অফিসাররা প্রফেশনালি চলা উচিত। আমি জানি যে কলকাতা পুলিশে রাইটার্স বিল্ডিংয়ে অনেক দক্ষ অফিসার আছেন, এবং টুডে অর টুমরো দে উইল কাম আপ। সেই জন্য সিবিআই করলে, হাইকোর্ট যদি বলে করবে, তা নাহলে সিআইডি কলকাতা পুলিশও জয়েন্টলি করছে, অসুবিধা কি আছে? এবং ধরা পড়বে, আশা করি পালাতে পারবে না, নিশ্চয়ই ধরা পড়বে। গৌতম দা, আপনার কাছে এটা উদ্বেগের মনে হয় না? আমাদের কাছে যেটা বারবার মনে হচ্ছে যে যত খারাপ ঘটনাই হোক, তার একটা সর্বোচ্চ, যারা শাসক দল, সেই সর্বোচ্চ জায়গা থেকে বা প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে, রাইটার্স বিল্ডিং থেকে, সেটার নিন্দা, সাধারণ যে প্রতিক্রিয়া, যে সাধারণ নিন্দা, সেইটাই আসছে না। সেটা আপনি কানকাটার ঘটনা বলুন বা এর থেকেও অন্য গুরুত্বপূর্ণ, এমনকি গার্ডেন রিচের ঘটনাতে যেখানে একজন কর্মরত পুলিশ অফিসারের জীবন চলে গেল, সেখানেও নিন্দাটা আসছে না। আজকেও আপনাদের দর্শকদেরও দেখাতে চাইবো যে আজকে বনগাঁর ঘটনা, বনগাঁয় তৃণমূল কংগ্রেস কর্মীদের, অন্তত তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ হাতে যে মানুষরা থানা ভাঙচুর করলেন, তারপর আমাদের একটা আশার আলো কোথাও দেখেছিলাম। তার কারণ বনগাঁর যিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের এমএলএ, বিধায়ক, তিনি ঘটনার নিন্দা করলেন, এবং যে ধরনের নিন্দা আমরা পার্থ চট্টোপাধ্যায় কিংবা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে শুনিনি। কিন্তু কি আশ্চর্য, যখন তার 1 ঘন্টা পরে আমাদের প্রতিনিধি তার বক্তব্য নিতে ক্যামেরা সহ পৌঁছলেন, তিনি তার দলের মানুষ যে যুক্ত আছেন, প্রায় সেই তত্ত্বটা যেটা 1 ঘন্টা আগে তিনি বলছিলেন, সেটাকেও অস্বীকার করলেন, যার ফলে নিন্দার আর প্রশ্ন নেই। আপনাদের দেখাবো বনগাঁয় আজকে ঠিক কী ঘটেছে। বনগাঁয় থানায় ভাঙচুরের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। সিপিএমের দখলে থাকা ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পরিতোষ অধিকারী সহ তার 2 সহযোগীর বিরুদ্ধে গত 11 তারিখ দুর্নীতির অভিযোগে বনগাঁ থানায় এফআইআর করেন স্থানীয় বিডিও। কিন্তু এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, আর এতেই নাকি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্ষুব্ধ।
শুক্রবার তৃণমূল নেতা সন্তোষ দাসের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা বনগা থানায় স্মারকলিপি দিতে যান, কিন্তু আইসি জাফর আলম সে সময় থানায় না থাকায় তৃণমূল কর্মীরা ডিউটি অফিসারের ঘর ওয়েটিং রুমে ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ। মুখে স্বীকার না করলেও গোটা ঘটনায় তৃণমূল নেতৃত্ব যে অস্বস্তিতে তার প্রমাণ মিলেছে বনগাঁর তৃণমূল বিধায়কের বক্তব্য থেকেই। এক এক সময় এক এক কথা বলছেন তিনি। প্রশাসনিক ব্যবস্থা নেবার জন্য বলেছি এবং এদেরকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। পরিষ্কার দায়িত্বহীন ভাষায় আমরা এই কথা বলে দিয়েছি। এরা যে আমাদের দলের কেউ নন এবং দলের ভাবমূর্তি নষ্ট করবার জন্য যে চক্রান্ত এবং বহিরাগতরা ঢুকে যেটা করেছে তারা আমরা অবিলম্বে এদের দল থেকে বহিষ্কার করা হবে। কি করে আমার দলীয় পতাকা তাদের হাতে গেল এবং তারা দলকে না জেনে কেন এই ডেপুটেশনে গিয়েছিল, এই কারণেই আমরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের শাসন ক্ষমতায় তৃণমূল, তারপরও সম্প্রতি ধনেখালি কাণ্ডে থানায় তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধেই। এবার বনগা, ফের কাঠগড়ায় সেই শাসক দল। রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি নিজেদের সরকারের পুলিশ প্রশাসনের ওপরই ভরসা রাখতে পারছে না তৃণমূল নেতা কর্মীরা, নাকি বইমেলায় পুলিশ সম্পর্কে দলনেত্রীর এই মন্তব্যকেই শিরোধার্য করে এগোচ্ছেন তারা? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই কি তৃণমূল নেতাদের সাহস যোগাচ্ছে পুলিশের ওপর নিজের ক্ষোভ উগড়ে দিতে? প্রশ্ন রাজনৈতিক মহলে। ক্যামেরায় শুভঙ্কর দাসের সঙ্গে সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। গৌতম দা, খানিকক্ষণ আগে কলকাতা পুলিশ এবং সিআইডির ওপর আপনার ভরসা আছে সে কথা বলছিলেন, আমি রাজ্য পুলিশও যোগ করে নিচ্ছি, কিন্তু এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে বলছেন চাপকানো হবে, থানা ভাঙছে তৃণমূল কংগ্রেস কর্মীরা, অন্তত কিছু মানুষ যাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং সেই ছবি টেলিভিশনে না দেখালে তারা যে তৃণমূল কংগ্রেস কর্মী নন এরম তত্ত্ব উঠতে পারে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। যাই হোক, এই যে ঘটনা, কোথাও কি পুলিশ বিভাগের ওপর, ইনস্টিটিউশনের ওপর, ল অ্যান্ড অর্ডারের ওপর কোথাও একটা ধাক্কা আসছে? আপনি ক্যামেরা অন রাখুন, এমন হতে পারে এখন তিনি মন্ত্রী আমাকে বলেছিলেন ভোটের কিছুদিন আগে যে গৌতম দা আমরা যদি ক্ষমতায় আসি 2 বছরের মধ্যে রাইটার্স বিল্ডিংয়ে মারামারি হবে নিজেদের ঘরের মধ্যে। আমি সেই জন্য আপনাকে আপনার ক্যামেরা অন রাখতে বলছি। সিপিএম অফিস ভাঙাচোরা দিয়ে যেটা শুরু হয়েছে, যেটা গার্ডেন নিচে পুলিশকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা দিয়ে শুরু হয়েছে, যেটা বনগা থানায় আজকে দেখছেন, আমি আশ্চর্য হব না যদি দেখি তৃণমূলের এক পক্ষ রাইটার্স বিল্ডিংয়ে মন্ত্রীর ঘরে 2 দিন বাদে এইসব করছে। গভর্নর সাহেবকে দেখান এই ছবি, এক্স পুলিশম্যান যিনি বললেন যে whether this government is capable to run the government, that they will have to prove. Being an ex-policeman, a total police station has been ransacked. Now what is his reaction? এই মহিলা যে একটা অপোজিশন পার্টি চালানোর যোগ্য না, তিনি আজকে মুখ্যমন্ত্রী, আজকে তিনি রাজ্যে করে গিয়ে বলেছেন আগুন ধরে গেছে, এখন থেকে আরজিকর বিল্ডিংটা পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা দেখবে না, ডাক্তাররা দেখবে। ডাক্তাররা বিল্ডিং সারাবে, মেরামত করবে বাড়ি। স্বাস্থ্য দপ্তর কোনোদিন বিল্ডিং মেরামত করতে পারে? এই যার বুদ্ধি বিবেচনা, তার হাতে পশ্চিমবাংলা তুলে দিয়েছেন। যা আবার হবে, আমাদের একটু রক্ত বেশি দিতে হচ্ছে,
আমাদের লোক তো মরছে বেশি। এবং দুদিন বাদে যদি স্টুডিওতে গিয়ে এরা হামলা করে, এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, যেভাবে প্রতিপক্ষকে টার্গেট করছে, যেভাবে দুটো চ্যানেল সম্পর্কে মুখ্যমন্ত্রী লাগাতার বলছেন, যেভাবে পুলিশ অফিসারদের সামনে পুলিশকে খুন করতে পারে, হোয়াট দ্য গ্যারান্টি যে একটা চ্যানেলের মধ্যে গিয়ে হামলা করবে না? সব করতে পারে এরা। সেই জন্য আমি বলছিলাম কলির সকাল, এখন ভর দুপুর বাকি, বিকেল বাকি, সন্ধে বাকি। ইউ কিপ অন ওয়াচিং। দুঃখের বিষয়, এটা দুঃখের বিষয়। বাংলা অনেক পিছিয়ে গেল, আর আমরাও কিছু ভুল করেছিলাম, তার জন্য শাস্তি পেলাম। সব মিলে এখন বাংলা শাস্তি পাচ্ছে। আমাদের কাছে যেটা আরও উদ্বেগের সেটা হচ্ছে এই ধরনের আজকে একটা গোটা থানা ভাঙচুর হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে বটে, পুলিশ মন্ত্রী, তার কোনো প্রতিক্রিয়া নেই। এমনকি উচ্চপদস্থ পুলিশ অফিসাররা, ডিজির কোনো প্রতিক্রিয়া নেই। কোথাও কি একটা ললেসনেস, যেটা সার্বিকভাবে শুধু যে বামপন্থীরা আক্রান্ত হচ্ছেন তাদের আশঙ্কা করার কারণ আছে তা নয়, গোটা রাজ্যের সাধারণ মানুষ যারা ধরুন বন্ধের ঘটনা, একটার পর একটা ঘটনা, কিছুক্ষণ পরে দর্শকদের আমি দেখাবো যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে যারা যাননি স্বেচ্ছায় বা যেতে পারেননি, কিভাবে তাদের ওপর আক্রমণ আসছে। আপনাদের শ্রমিক সংগঠন সেই বন্ধ ডেকেছিল, এই বন্ধ নিয়ে প্রায় একাধিক সেক্টরে, যেমন টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় একটা পাল্টা বন্ধ ডাকার হুমকি দেওয়া হচ্ছে। কেন ওই দিন বন্ধে যারা কাজ করেননি সেই মানুষদের বিরুদ্ধে? এই সার্বিক রাজনীতির ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? আপনাদের বন্ধের বিরুদ্ধে প্রায় আরেকটা অচলাবস্থা তৈরি হচ্ছে। এই এত প্রতিহিংসা পরায়ণ মহিলা, আপনি দেখছেন এইমসের মতো একটা বড় প্রজেক্ট, পিয়ার দাস মুন্সি থেকে, আজকেই বলেছেন রায়গঞ্জে জমি, আনফরচুনেট উনি অসুস্থ হয়ে আছেন, এখন দীপা দাস মুন্সি সেটা থেকে রায়গঞ্জে করার চেষ্টা করছেন, সেটাকে যেন তেন প্রকারেণ আটকানোর জন্য একটা আমাদের রাজ্যে একটা বড় প্রজেক্ট ভারত সরকারের হবে, মুখ্যমন্ত্রী তার সমর্থন করা উচিত। সেটাকে আটকাচ্ছেন। যেহেতু দীপা মুন্সি একটা নিয়ে আসছে, তাকে শাস্তি দেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষকে শাস্তি দিচ্ছেন, আর এখান থেকে ৩,০০০ কোটি টাকা মেট্রো রেলে চলে যাচ্ছে। একদিন শুনেছেন মুখ্যমন্ত্রী, তিনটে যে দিল্লির মন্ত্রী, বিরোধীদের কথা ছেড়ে দিন, ওই যে গনি খান চৌধুরী ভাই, ডালুবাবু, কি অধীর চৌধুরী, কি দীপা দাস মুন্সি, পশ্চিমবাংলার স্বার্থে এদের সাথে মিটিং করছে। উনি যে রেলমন্ত্রী ছিলেন, যে রেল প্রজেক্টগুলো উনি ছেড়েছিলেন, সেইগুলো করার জন্য অধীর চৌধুরীকে ডেকে উনি বসছেন। এত ঔদ্ধত্য কোথা থেকে আসে এই মহিলা? কে? আমরা বিরাট রায় দেখেছি, প্রফুল্ল সেন দেখেছি, জ্যোতি বোস দেখেছি, আর কে মমতা ব্যানার্জি, যে দিল্লির মন্ত্রীদের সাথে কথা বলবে না, রাজ্যের এত বড় ক্ষতি করে যাবে, আর তার একটা পাগলামোর জন্য রাজ্যের 10 কোটি লোককে দাম দিতে হবে, সমস্ত সর্বনাশ করে দেবে আমাদের। গৌতম দা, এটা কি সংখ্যার জোর? মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছেন ওদের, একের পর এক আসন দিয়েছেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসছে, কোথাও কি এই কনফিডেন্স সেইটা দিচ্ছে যেটা একসময় বিরোধীদের স্লোগানও ছিল 235 এবং 30, সেই সংখ্যাগরিষ্ঠ সমর্থনের জোর? কংগ্রেস না থাকলে তো এবারও জিততো না। এই মহিলার সাথে যারা যারা ছিলেন, ওখানে তো বিক্রম বাবু বসে আছেন, প্রবীণ আইএএস অফিসার, ওনার এমপি ছিলেন। আপনি মমতার সাথে যারা যারা ছিলেন, যে যে পার্টি ছিল, কেন তারা নেই মমতার সাথে? কি কারণে? একটা অদ্ভুত মানসিকতার মহিলা। কংগ্রেসের সাপোর্ট ছাড়া উনি জিততে পারতেন, কিন্তু এককভাবে লড়ে কলকাতা পুরসভা পেয়েছেন 90টার বেশি আসন।
কলকাতা পুরসভায় প্রায় 100-র কাছাকাছি এককভাবে জিতে তৃণমূল কংগ্রেস। কলকাতাতে কংগ্রেসের অবস্থা একটু খারাপ, কিন্তু আমি পশ্চিমবাংলার কথা বলছি। কংগ্রেসের 15 থেকে 18% ভোট, সেই ভোটটা না পেলে মমতা ব্যানার্জি এই ভোট পেত? আজকে সে দিল্লিতে কংগ্রেসের সরকার ভাঙার চেষ্টা করছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। আর দাঙ্গা লাগাচ্ছে, নিজে বলছে দাঙ্গা বাঁধাবেন না। কোনো দাঙ্গার ইস্যু নেই পশ্চিমবাংলায়। আমি অন্তত 5টা বক্তৃতা শুনলাম, আনকল ফর। উনি বলছেন দাঙ্গা বাঁধাবার চেষ্টা হচ্ছে। কে চেষ্টা করছে জানান? আপনি পুলিশবন্দি কাগজ প্লেস করুন, বিধানসভায় কাগজে আগুন। কে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে? কোথায় কাগজ? আপনি একটা পুলিশবন্দি যা ইচ্ছে তাই বলতে পারেন না। এবং তারপরে দাঙ্গাগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি করাচ্ছেন। আমি বলছি মমতা ব্যানার্জি দাঙ্গা করাচ্ছে। উনি যদি এটা বলতে পারেন যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, সেই কে চেষ্টা করছে এটা যদি না বলেন, যা দাঙ্গা হচ্ছে, দাঙ্গার যা নতুন পোটেনশিয়ালিটি ডেভেলপ করছে, আমি বলছি মমতা ব্যানার্জি করছেন। উনি খণ্ডন করুন। সুতরাং এখন এনাফ ইজ এনাফ। পশ্চিমবাংলার সমস্ত পার্টিগুলোর এক জায়গায় দাঁড়িয়ে এ অবস্থা থেকে বাংলাকে কি করে বাঁচানো যায় তার ওয়ে আউট বের করা উচিত। গৌতমদা আপনি বলছেন, আই এম হোপফুল। গৌতমদা আপনি বলছেন এনাফ ইজ এনাফ, কিন্তু এই প্রতিপক্ষ অনুষ্ঠানে কয়েক সপ্তাহ আগে আপনি বলেছিলেন, একদিকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো গঠনমূলক কাজে আপনারা সহযোগিতা করবেন। দুবার আমার প্রতিপক্ষের পরে আপনি জনসভাতেও বলেছিলেন যে যদি 3.5 বছর বা মেয়াদ, আমি এখনো বলছি গৌতমদা আমি বলছি মেয়াদ শেষ হওয়ার আগে উনি যদি ছাড়তেও চান আপনারা ছাড়তে দেবেন না, রসিকতা করে এরম কথাও আপনি অনুষ্ঠানে বলেছিলেন। এখন এনাফ ইজ এনাফ বলছেন? না, সেটা আমি এখনো বলছি, কিন্তু উনি চালাবেন কি করে? আপনি দেখুন, 1,78,000 কোটি টাকা, 1,78,000 কোটি টাকা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতবর্ষে এসছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হয়েছে। আর পশ্চিমবাংলা তার মধ্যে এসছে 1,243 কোটি টাকা। 1,78,000 কোটি টাকা ভারতবর্ষে, তার মধ্যে 1,243 কোটি টাকা পশ্চিমবাংলায়। মেট্রো রেলের 3,000 কোটি টাকা চলে গেল, এনএইচ শিলিগুড়ি টাকা চলে গেল। কালকে প্রণববাবু বললেন সাগরে বন্দর হবে, ভারতবর্ষের রাষ্ট্রপতি ঘোষণা করলেন। কি করে করবেন? উনি তো জমি নেবেন না, এইমসের জন্য জমি নেবেন না, নন্দীগ্রামে রাস্তা করবেন কি করে? কাজ করবে কি করে? সমস্ত টাকা ফেরত চলে যাচ্ছে। টাকা নেই বলছে। 8,760 কোটি টাকা, 8,760 কোটি টাকা ওকে স্পেশাল অ্যালোকেশন করেছে ডিসঅ্যাডভান্টেজ এরিয়ায়, যখন কংগ্রেসের সাথে ছিল। সেই টাকা খরচা করতে পারছে না। ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট, 8,760 কোটি টাকা। আমি বলছি যে কোনো যদি কাজ না করে, আর যদি আপনি দেখেন আজকে বনগাঁ থানা, কালকে যদি লালবাজার ভাঙে, পুলিশ অফিসার মরছে, কালকে যদি আইপিএস মরে, এসডিও যদি মরে, সিপিএম তো 85 জন মরেছি আমরা ধরে নিয়েছি, আরো আমাদের মরবে। কিন্তু আমি বলছি যে জায়গায় চলে যাচ্ছে কোনো কন্ট্রোল নেই।
এবং যার জন্য আমি বললাম এ থানা ভাঙতে পারলে স্টুডিওতেও চলে যেতে পারে। এর হাত থেকে বাঁচাতে গেলে তৃণমূলের মধ্যে যারা একটা অংশ আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। তাদের এগিয়ে এসে এই ব্যবস্থা কি করে বন্ধ করা যায় তার ব্যবস্থা করতে হবে। গৌতম দা, আমি আশা করি আগামীকাল ইজ এ টার্নিং ডে, টার্নিং পয়েন্ট। গৌতম দা, আমার 28 তারিখে ইজ দ্য টার্নিং পয়েন্ট। গৌতম দা, আমার শেষ প্রশ্ন, তার কারণ আমার একটা খটকা আছে, সেটা আপনার কাছে জানতে চাইবো। গুড়াপে কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট একের পর এক মামলায় রাজ্য সরকার ধাক্কা খেয়েছে। শেষতম গুড়াপ, যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন সরাসরি হাইকোর্ট, সিআইডির ওপর ভরসা না রেখে। আপনি বলছেন সিআইডি তদন্তের ওপর সম্পূর্ণ ভরসা আছে। সূর্যকান্ত মিশ্র সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এই গার্ডেন রিচ ইস্যুতে তিনি সিবিআই তদন্ত চাইছেন। তাহলে কি ধরে নেব যে গৌতম দেব সিআইডির ওপর ভরসা রাখছেন, সূর্যকান্ত মিশ্র সিবিআই চাইছেন সিআইডির ওপর ভরসা না রেখে? কোথাও সিপিএম এর এই দুই শীর্ষ নেতার মধ্যে মতপার্থক্য হয়েছে গার্ডেন রিচে সিবিআই চাই কি না চাই এই ইস্যুতে? আমি আবার বলছি, আপনি একটা কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তরে কোনো নির্দিষ্ট নেতার কাছ থেকে কি উত্তর বের করবেন সেটা আলাদা কথা। আই কিপ অন সেইং, রেইটারেটিং, কলকাতা পুলিশের ওপরে আমার আস্থা আছে, আমাদের আস্থা আছে, সিআইডির ওপর আমাদের আস্থা আছে, সিবিআই এর ওপর আমাদের আস্থা আছে। আপনি জানেন মোর অর লেস একই কাডার যে কলকাতা পুলিশ ম্যান করে। আফটার অল উই হ্যাভ রান দ্য শো ফর 34 ইয়ার্স, উই নো দ্য হোয়াট ইজ হোয়াট। কে সিবিআইতে যাচ্ছে, কে আইবি হচ্ছে, সে ডিজি, সে সিপি, এ গল্প আমাদের জানা আছে। এখন নর্থ ইস্টের হেড হয়ে কে বসে আছে? দুদিন আগে এখানে এসপি ছিল, সুতরাং এখানে এসপি ছিল তখন ইনএফিসিয়েন্ট, ওখানে চলে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ছাপ্পা পড়ার পরে সে এফিসিয়েন্ট হয়ে গেল। দিস ইজ নট প্রপার অ্যাসেসমেন্ট। স্পেসিফিক্যালি গার্ডেন রিচ কাণ্ডে যেখানে কলকাতা পুলিশের তদন্ত করার কোনো জায়গাই নেই, তার কারণ সিআইডির হাতে অলরেডি কেসটা চলে গেছে। স্পেসিফিক্যালি গার্ডেন রিচ কাণ্ডে আপনি সিআইডি তদন্ত চাইছেন নাকি সিবিআই তদন্ত চাইছেন? আপনার দলের অবস্থানটা কি? সিপিআইএম দল কি চাইছে, সিবিআই না সিআইডি অন গার্ডেন রিচ? দলে নিয়ে দল এটা এজেন্ডা করে আলোচনা করে আমাকে বলে দেয়নি যে তুমি গিয়ে বলো যে সিবিআই, তুমি গিয়ে বলো সিআইডি। ওখানে আজকে বনগাঁ থানাতে ভাঙচুর হয়েছে, ওই ব্যাপারে তদন্ত করবে কে? আলিমুদ্দিনে মিটিং করে আমাদের সিদ্ধান্ত নিয়ে যাও গৌতম এখানে গিয়ে বলো এটা। একটা কথার পরিপ্রেক্ষিতে সূর্য মিশ্র বলেছেন আমি সিবিআই এর তদন্ত হলে কোনো অখুশি না, কিন্তু আমি বলছি সিআইডি তদন্ত করে ওই লোকটাকে ধরতে পারবে, সিআইডি না কলকাতা পুলিশ ওকে ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আলোচনায় আসবো। কলির সকাল বলছেন গৌতম দেব, আমরা জানি না, কিন্তু এটা যদি সকাল হয় প্রশ্ন ওঠে যে এ কোন সকাল। আমি সরাসরি শুভঙ্কর চক্রবর্তীর কাছে চলে যাব। স্যার, আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে শিক্ষা জগতে এই বন্ধকে কেন্দ্র করে আমরা দেখলাম শিক্ষা জগতে আঘাত। আমি দর্শকদের একবার দেখাতে চাইবো যে শুধুমাত্র এই বন্ধে যাওয়া না যাওয়ার কর্মক্ষেত্রে না পৌঁছনো, এমনকি অন্য শিক্ষকরা না আসা, ছাত্রছাত্রী না আসা, কিভাবে শিক্ষক মহলের ওপর কার্যত শাস্তির খাঁড়া নামলো, অনেক সময় শারীরিক নির্যাতন হিসেবে। দেখাবো।
এই যে এই ছোট ছোট গুলো পরে নয় আপনারা ধরে নেবেন। কিছু ঘটলেই হাতে নাতে শাস্তি। এ রাজ্যে সাম্প্রতিককালে বারবার চোখে পড়েছে এই উদাহরণ। রাজনৈতিক মহলের মতে নেত্রীর এই হাতে নাতে শাস্তি দেওয়ার পথেই হাঁটছেন তৃণমূলের একাংশের নেতাকর্মী। তাই ধর্মঘটের দিন স্কুলে হাজির না থাকতে পারার জন্য একের পর এক স্কুলে শিক্ষকদের শাস্তি দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বন্ধের দিন স্কুলে হাজির না হওয়ার জন্য হাতে নাতে শাস্তি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি নেতাজি হাই স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। স্কুলের অন্য শিক্ষকদের আটকে তালা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে হুগলির চণ্ডীতলার ভৌগোলিক দূরত্ব কয়েকশো কিলোমিটার, কিন্তু ঘটনা প্রায় এক। ধর্মঘটের দিন স্কুল খোলা হয়নি। অভিযোগ, এই অপরাধে বৃহস্পতিবার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের স্কুলে ঢুকতে দেননি তৃণমূল সমর্থকরা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। ধর্মঘটের দিন স্কুল খোলেনি, তাই পাল্টা হিসাবে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের ঝাঁপবিড়িয়া হাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। কাঠগড়ায় তৃণমূল, শিখে ওঠে পড়াশোনা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রায়গঞ্জে অধ্যক্ষ আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাদের মুখ্যমন্ত্রী যেমন ছোট ছোট ছেলে বলেছিলেন, তেমনি হরিহরপাড়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগকেও পার্থ চট্টোপাধ্যায়ের ছোট ঘটনা বলেই মনে হচ্ছে। কংগ্রেস চোর নয়, ডাকাত নয়, খুনি নয়। ছোট ছোট ছেলেমেয়েরা কোথাও কাজ করতে গেলে একটা ভুল হয়ে যেতে পারে, আমি তাদের ভুলটাকে শোধরাবার সুযোগ দেবো। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় একজন প্রধান শিক্ষককে আমি বলি কি যে এই যে এই ছোট ছোট গুলো পরে নয় আপনারা ধরে নেবেন, কিন্তু আমার এই বড় বড় এত বড় একটা রাজ্যব্যাপী ইস্যুতে এই ছোট ইস্যুগুলোকে আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো। ফের তৃণমূলের এক শীর্ষ নেতার গলায় ছোট তত্ত্ব উঠে আসায় কটাক্ষ করেছে কংগ্রেস। পাশে নিজের বিরাট মোটা লোক তো সবগুলোকে তার জন্য ছোট লাগে ওনার, এবং ওনারা যদি মন্ত্রী হয়ে এই ধরনের কথা বলেন তাহলে তাদের দলের অনুগত লোকরা তো উৎসাহিত হবে, এবং এইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে একের পর এক মানে সরকারি মদতপুষ্ট মস্তান তৈরি করা হয়েছে। অর্থাৎ ট্র্যাডিশন বজায় থাকছে, শিক্ষাও আক্রান্ত হচ্ছে, ঘটনা ছোট হয়ে যাচ্ছে। এবিপি আনন্দ। শুভঙ্কর বাবু কি বলবেন? ধর্মঘটে অংশগ্রহণ করব কি করব না, এটা একজন ব্যক্তির তার স্বাধীনতার প্রশ্ন, তার গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। তো দেখলাম শুধু তো শিক্ষক মার খাচ্ছেন না, শিক্ষককে বিচ্ছিন্ন করে দেখছি কেন? দেখছি একজন খেটে খাওয়া শ্রমিকও মার খেলেন, তার চোখ গেল, মাস্টারমশাইয়ের কান গেল, এরপরে জিভ যাবে, গলা যাবে, সবই আমরা তৈরি থাকছি তার জন্য। আমার যেটা মনে হচ্ছে সেটা এই যে তৃণমূল কংগ্রেস এখনও একটা রাজনৈতিক পার্টি হয়ে উঠতে পারেনি, বরং বলা যায় একটা সংঘবদ্ধ বাহুবলীর দল হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এটা খুব সত্য প্রমাণিত, কারণ মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তিনি বলেছিলেন আমি নিয়ন্ত্রণ করি কংগ্রেস। আমার অবাক লাগলো সাংসদ ডেরেক সাহেব কি মারাত্মক বিপজ্জনক একটা কথা বললেন। তিনি বললেন তো তৃণমূল কর্মী করেননি শিক্ষক মার, এটা করেছে জনসাধারণ। একটা ভয়ঙ্কর তত্ত্ব উনি দিচ্ছেন। পার্থবাবু বলেন ছোট ঘটনা। আমি একটা জিনিস মনে করিয়ে দিই সুমন, যে খুব বিপজ্জনক এই দিকটা বলছি, স্মরণ করছি, বারবার বলতে আর ভালোও লাগে না, যে হিটলার তার নাৎসি দলকে বলা হতো যে ওটা তো একটা পার্টি নয়, নাৎসি দল হলো একটা গুন্ডাদের সংঘবদ্ধ দল, ঠিক এই ভাষা। তার যুক্তি হিসাবে দিয়েছিলেন যে হিটলার নিজে নিয়ন্ত্রণ করেন গুন্ডা, এবং পুলিশের সাহায্যকারী নাম দিয়ে 40,000 নাৎসিকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল পুলিশের সাহায্য করে, সেটা মিলিয়ে দেখবে। তখন বড় ইতিহাসে অদ্ভুত একটা কথা আছে, হিটলার বললেন হ্যাঁ আমাকে ওরা এই কথাগুলো বলে, ওরা এও বলে যে আমি গুন্ডা দল পোষণ করি, বর্বর। আমি তার উত্তরে বলবো বর্বর আর গুন্ডা দল পোষণ করা আমাদের পক্ষে সম্মানজনক পদবি।
কি মারাত্মক সম্মানজনক পদবি, ঠিক তারই পুনরাবৃত্তি দেখছি। অতএব এখানে আমি মার খাবো মাস্টারমশাই, আমার শ্রমিক বন্ধু মার খাবেন, আমার কৃষক বন্ধু মার খাবেন, কংগ্রেসের নেতা কর্মীরা মার খাবেন, অন্যান্যরা মার খাবেন। আমি আর 1 মিনিট তোমার সময় নেব। কি করব, করণীয় কি? আমি বরাবর বলে একটা নেই শাসনের রাজ্যে বাস করছি। আজ গোল গোল কথা নয়, আজ বিশ্লেষণের পরে বিশ্লেষণের ঢেউ নয়, আজ ধর্মেও আছি জিরাপি আছি নয়, আজ পরিষ্কার বলা উচিত আর আমরা সহ্য করতে পারছি না। প্রতিবাদ করুন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ করুন। আমার কথা যে তৃণমূলটা শুনছেন, আপনারা আমার উপর রাগ করবেন না। আপনাদের ঘরের ভালো চেয়েও আমি বলছি, আসলে আমরা প্রতিবাদ করি, আর সেটাই হবে গণতান্ত্রিক দাবি, আর সেটাই হবে গণতন্ত্র। আজ প্রতিবাদ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, সেটাই গণতন্ত্র আজ আমাদের কাছে দাবি করছে। আমি বিক্রমবাবুর কাছে আসবো। আপনি তো রাজনৈতিক দল করেছেন, কোথায় সমস্যাটা? কেন দলমত নির্বিশেষে একটা ঘটনা হলে দলের তরফ থেকে বা সরকারের তরফ থেকে তো সামান্য কথা, সেদিন কৌশিক সেন নাট্যকর্মী বলছিল যে সরকারের কাছ থেকে আসলে মানুষের চাহিদাটা খুব সামান্য, যে আমরা ব্যবস্থা নেব, যে অন্যায় করেছে তার সে বিচার পাবে, এইটুকু বলতে কোথায় আটকাচ্ছে? কেন বারবার ঘটনাটাকে, কখনো বলা হচ্ছে যে যার কান কাটা হয়েছে তিনি সিপিএম কর্মী, কখনো বলা হচ্ছে যে পুরো ঘটনাটা সাজানো, এই ধরনের মিথ্যের আশ্রয় কেন নেওয়া হচ্ছে? এটা কি রাজনৈতিক দলের বাধ্যবাধকতা? আমার মনে হয়েছে যে কথা গৌতমবাবু বলছিলেন, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গে আগেও ছিল, এখনও আছে, এবং তারা যারা ম্যান করছেন তাদের মধ্যে ভালো লোক অনেক আছে, কিছু খারাপ লোক সব জায়গাতেই থাকে, কিন্তু ভালো লোকের সংখ্যা বেশি। এবং এই যে কথাটা বলছিলেন, সে সিআইডি এনকোয়ারি করুক কি কলকাতা পুলিশ করুক কি সিবিআই করুক, একই লোক বিভিন্ন জায়গায় রয়েছে। এবং পশ্চিমবঙ্গে যারা কাজ করেন, আমি যেহেতু কাজ করেছি 35 বছর, আমি বলতে পারি যে এখানে এফিশিয়েন্ট অফিসার্স রয়েছে। কিন্তু মুশকিলটা যেখানে, সেটা হচ্ছে শাসক দল কিভাবে তাদেরকে ব্যবহার করবেন বা অব্যবহার করবেন, তাদেরকে কাজ করতে দেবেন কি দেবেন না, এর উপর নির্ভর করছে বাকি যেটা। পরিবর্তন আসবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, মানুষের দাবি এইটুকুই যে সেটা তারা যেন শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে নিজেদের জীবনযাত্রা নির্বাহ করতে পারে, এর বেশি কিছু ওদের নেই। কিন্তু এটা করতে গেলে এগুলোর সঙ্গে আরও অনেক কিছু লিঙ্কড আপ আছে। সেগুলো হচ্ছে যেমন ধরুন উন্নয়নের ব্যাপারটা জড়িত থাকে, এবং উন্নয়ন বলতে গেলে খালি অনেকগুলো ব্যাপার আছে। তাতে করে কর্মসংস্থান হবে, শিল্প আসবে, কৃষিও ভালোভাবে এগোবে, এবং একটা আলোচনার মাধ্যমে সে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হোক, বিরোধী দলগুলোর সঙ্গে হোক, এটা করার দরকার বলে আমি মনে করি, যেটা আগেও হয়নি, আগের আমলেও দেখিনি, এই আমলেও দেখতে পাচ্ছি না। সেই জন্যই বলবো যে ইনস্ট্রুমেন্টটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আছে কি করে ব্যবহার করা যায়, তার জন্যে জনমত, যে কথা শুভঙ্করবাবু বলছিলেন, সবারই উচিত এটা নিয়ে আলোচনা করা। এবং এই ছোট ঘটনা, একজনের কান কেটে নিল, সেটা ছোট ঘটনা কি বড় ঘটনা? যদি পার্থ চ্যাটার্জির কান কাটতো, সেটা কি বড় ঘটনা হতো না ছোট ঘটনা হতো? একজন সাধারণ মানুষ সে যদি ইনজিওর হয়,
আজকে আমাকে একটা প্রশ্ন একটা এই চ্যানেলই কোথাও আপনাদের এতেই করেছিলেন যে আজকে পুলিশের সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের গুলি খেয়ে মারা গেলেন তৃণমূলের গুন্ডাদের হাতে। এখন সেটা যদি সাধারণ মানুষ হতো, একটা গুলি খেয়ে মারা যেত, তাহলে কি হতো? তাহলে কিছুই হতো না। এইরকম একটা অবস্থা দাঁড়িয়েছে, অসহায় মানুষ একটা ফ্রাস্ট্রেটেড ফিল করছে। এখনও সময় রয়েছে যে যারা শাসক দলে রয়েছেন তাদের কর্তব্য সম্বন্ধে তারা ওয়াকিবহাল হন এবং তারা সেই মতো নিজেদেরকে। আমার মনে হয় যে এই ফুটেজটা যদি আমাদের হাতে না আসতো, আমাদের প্রতিনিধি প্রবীণ না তুলতে পারতো, তাদের এই মৃত্যুতেও খুব কিছু হতো। হয়তো এটাও একটা রাজনৈতিক হত্যা বা যেভাবে বলা হচ্ছিল মোক্তার মেরেছে, হয়তো হতো না। এবং যেসব মন্ত্রী এই ধরনের তাৎক্ষণিক ফায়সালা দিয়ে দিচ্ছেন, তারা যে পার্টির ক্ষতি করছেন এ কথাটা আমার মনে হয় মমতা ব্যানার্জির বোঝার সময় এসেছে এবং সেই মতো তাদেরকে অ্যাকশন নিতে হবে।